হ্যালো, আজকে আমি তোমাদের আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। গতকালকে আমি এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা নিয়ে আলাপ করেছি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি যে চার প্রকার এর বিভিন্ন কনভার্সন নিয়ে আলোচনা করেছিলাম। যেমন আমি প্রথমে গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি, দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি, দশমিককে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। যে আমি গতদিন বলেছিলাম যে এটা হচ্ছে এক নম্বর নিয়মের অঙ্ক। কারণ আমরা দশমিক সংখ্যাটাকে আমরা আগে থেকেই চিনি। এই চিনি বিধায় দশমিক সংখ্যা থেকে আমরা প্রথমে মানে আমাদের পরিচিত সংখ্যা দশমিক সংখ্যা থেকে আমরা অপরিচিত সংখ্যায় যাব, সেটা হচ্ছে এক নম্বর নিয়মের অঙ্ক। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে যদি এ, দশমিক সংখ্যা দেয় পরীক্ষায় এবং বলে একে বাইনারি করো বা অক্টাল করো বা হেক্সাডেসিমাল করো, তাহলে কি হবে? এটা এটা হবে এক নম্বর নিয়মের অঙ্ক। আমরা গতকালকে বিস্তারিত দেখেছি অঙ্ক করে যে কিভাবে এক নম্বর নিয়মের অঙ্কগুলা করতে হয়। তারপরে আমরা দেখেছিলাম যে আমরা অপরিচিত সংখ্যা থেকে পরিচিত সংখ্যায় আসবো। যেমন বাইনারি সংখ্যা থেকে আমরা যদি দশমিক সংখ্যায় আসি, তাহলে এটা কয় নম্বর নিয়ম হবে? এটা হবে দুই নম্বর নিয়ম। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে, যে পরিচিত সংখ্যা এবং অপরিচিত সংখ্যা। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে দশমিক সংখ্যাটা হচ্ছে আমাদের পরিচিত সংখ্যা, আর যে বাকি তিন প্রকারের সংখ্যা এগুলো আমরা অপরিচিত সংখ্যা হিসেবে বিবেচনা করব। এই যখন আমরা এখন অপরিচিত থেকে পরিচিত সংখ্যা দশমিক সংখ্যায় আসব, সেটা হবে আমার দুই নং নিয়মের অঙ্ক। এইভাবে মনে রাখতে হবে। এখন গতকালকে আমরা বিস্তারিত দেখেছি, গত ক্লাসে যারা দেখো নাই তোমরা ক্লাস ওয়ানটা দেখে নিবা। বাইরে থেকে দশমিকে আসলে আমরা দুই দিয়ে গুণ করি, পাওয়ার বসাই, ক্যালকুলেশন করি। অক্টাল থেকে দশমিকে আসলে অক্টালের বেস হচ্ছে আট, আট দিয়ে প্রত্যেকটা অঙ্ককে গুণ করি, পাওয়ার বসাই এবং ক্যালকুলেশনটা করি, অঙ্কটা করি। আজকে আমাদের যে অঙ্কটা বাকি আছে সেটা হচ্ছে আমরা বলবো সেটাকে তিন নম্বর নিয়মের অঙ্ক। তিন নম্বর নিয়মের অঙ্ক কি হবে তাহলে? আমরা একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। দেখো, এই বাইনারি সংখ্যাকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করি এবং আমরা অক্টাল সংখ্যাকে আবার কি করতে পারবো? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। এইভাবে কিন্তু এদের এখানে দুইটা অঙ্ক আছে। তাহলে আজকের যে টাইপটা এটা আমরা বলতে পারি এইভাবে: অপরিচিত সংখ্যা থেকে অপরিচিত সংখ্যা, বাইনারি অপরিচিত, অক্টাল অপরিচিত, হেক্সা অপরিচিত, এই তিনটার মধ্যে আমরা বিভিন্ন টাইপের এখন রূপান্তর করব। বাইনারি সংখ্যাকে আমরা প্রথমে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, অক্টালকে বাইনারি, বাইনারিকে হেক্সাতে রূপান্তর করব এবং এরপর হেক্সাকে আবার বাইনারি করব। আরেকটা অঙ্ক হবে এইভাবে: অক্টালকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব এবং এই হেক্সাডেসিমালকে আবার অক্টালে রূপান্তর করব। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা আজকে দেখব। তাহলে আজকের অঙ্কটা হবে কি? তিন নম্বর নিয়মের অঙ্ক। তো এই অঙ্কগুলো দেখতে হলে আমাদের একটা আমরা হোয়াইট বোর্ডটা ওপেন করি। আচ্ছা, এর আগে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব যে পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। যে পজিশনাল সংখ্যা হচ্ছে, পজিশন শব্দের অর্থ কি? পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, পজিশন। এখন যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান তার অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন কি বললাম, যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান, যেমন ধরো 1 2 3, একটা সংখ্যা 123, হ্যাঁ, যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান তার অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে। তার অঙ্ক মানে কি? এই যে ওয়ান একটা অঙ্ক, টু একটা অঙ্ক, থ্রি একটা অঙ্ক।
একটা সংখ্যার এই যে প্রত্যেকটা ডিজিট আছে, এই ডিজিটগুলোকে এক একটা অঙ্ক বলে বাংলায়, আর ইংলিশে এগুলো প্রত্যেকটাকে এক একটা ডিজিট বলে। তাহলে আমি কি বলছি, যে সংখ্যা পদ্ধতিতে কোন একটা সংখ্যার মান তার অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে। আচ্ছা, এটা হচ্ছে 123, এখানে কি আছে 1 2 3। এখন আমি ধরো একটু উল্টাপাল্টা করে রাখি, 3 প্রথমে লিখলাম, তারপর ধরো 1 দিলাম, তারপর 2 দিলাম, তাহলে এটা কত হবে? এটা হবে 312। যে কিভাবে 312 হলো? এখানে 1 2 আছে উপরে, নিচেও তো 1 2 আছে। যে 1 2 1 2 থাকুক, কিন্তু আমার যে এখানে অঙ্ক আছে তিনটা, এগুলোর অবস্থান কি এখানে চেঞ্জ হয়ে গেছে। অবস্থান চেঞ্জ হওয়ার ফলে সংখ্যার মান কি পরিবর্তিত হয়ে গেছে। তো এই সংখ্যা, এই রকম সংখ্যাগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা অবশ্যই, তোমরা জানো যে ছোটবেলায় আমরা যখন শিখেছো, এটাকে বলতো কি এককের ঘর, তাই না? একক, দশক, শতক। তাহলে আমি এইখানে 1 দিলাম, এটা হচ্ছে এককের ঘর। এটা হচ্ছে কি দশকের ঘর। এটা হচ্ছে কি শতকের ঘর, তাই না? তারপর কি একক, দশক, শতক, হাজার, এইভাবে বাড়তে থাকে। তাহলে এইগুলো হচ্ছে, আমি যদি এখানে 3 দেই তাহলে এটা কি হবে 300, 300-র ঘরে হয়ে যাবে। এখানে যদি আমি 2 দেই তাহলে কি আমি এখানে 200 পেয়ে গেলাম। এখানে আমি যদি 1 দেই তাহলে 1 এর আসলে মূলত উপরে যে 2 এবং নিচের যে এর পজিশনাল যে ভ্যালু 100, এর সাথে গুণ হয়, 2 গুণন 100, 200। এখানে যদি দুইটা জিরো দেই তাহলে এর মান কত 200। আর এখানে যদি আমি জিরো না দিয়ে অন্য কিছু দেই তাহলে ওই অনুযায়ী কি হয় গুণ হয়। কিন্তু এখানে যদি আমি আবার একটা 2 দেই তাহলে কি হয়, এটা কি 2 2 0 মানে কি 220। মূলত কি হয়, এই 2 এর সাথে নিচের 100 গুণ হয় 200, এই 2 এর সাথে এই 2 এর সাথে নিচের 10 গুণ হয় 20, আর এই 0 এর সাথে নিচের 1 গুণ হয়, তাহলে কত হয় 0 আর 1 গুণ করলে 0। এইভাবে 220টা হয়। তো যাই হোক, এটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা প্রাচীনকালে ব্যবহার করা হতো, এখন এটার ব্যবহার নাই। যেমন ধরো রোমান সংখ্যা যদি বলি, এটার মান হচ্ছে 10, এর সাথে 1 দিলাম তাহলে কত হইলো 11, তাই না? আচ্ছা, এখন যদি আমি এখানে আরেকটা এক্স দেই তাহলে এর মান কত হবে? এই যে 10, এই 10 20, আরেকে কত 21, তাই না? এখানে যদি আমি এখন আরেকটা 10 দেই তাহলে কত 10, 10 এ 20, আর 10 এ 30, আরেক 31। এইভাবে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি লেখা হতো, যে সেখানে তার এই সংখ্যার মান এগুলার অবস্থানের উপর নির্ভর করতো না। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, যাই হোক, নন পজিশনাল সংখ্যা নিয়ে তোমাদের কোনো অঙ্ক আসবে না, আমরা পজিশনাল সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি দেখব? আজকে বাইনারি সংখ্যা, প্রথমে আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা, বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাকে যা করতে হবে, আচ্ছা এর আগে আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাই। গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে 50 এই সংখ্যাটাকে বাইনারি করার জন্য কি করতে হয়। 50কে বাইনারি করতে হলে এইভাবে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? যে 25 দ্বিগুণে 50, এখানে থাকলো 0, তারপর এটাকে আবার ভাগ করব 2, এখানে 12 দ্বিগুণে 24, থাকবে 1। এগুলো যারা বুঝতেছে না, তোমরা গতকালকের ক্লাসটা যদি করে আসো অবশ্যই বুঝবা, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এখানে 12 এবং 1 কিভাবে আসতেছে। এই 12টা হচ্ছে ভাগফল, আর এই হাইপেনের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে দেখো, আমি যদি অঙ্কটা করি, 6 দ্বিগুণে 12 হবে, এখানে হবে 0, এরপরে আবার 2, 3 দ্বিগুণে 6 হবে, এখানে হবে 0। হ্যাঁ, আচ্ছা, এটা যদি তোমরা না বুঝো তাহলে গত ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবা, তাহলে আশা করি বিস্তারিত বুঝে যাবা। তারপরে উপর দিকে একটু এরো দেই, এর বাইনারি, তাহলে 50-এর বাইনারি কি হয় আমি বলেছিলাম গতকালকে, নিচের হাইপেনে পড়ে গেলে 110010, তাহলে কি হবে 110010। তাহলে কি 110010, এটা হচ্ছে কি 50-এর বাইনারি। এখন অঙ্কটা করতে তো এইভাবে একটু দেরি হয়, তাই না, সময় লাগে। তোমাকে ধরো একটা এমসিকিউ আসলো যে 50-এর বাইনারি কত। যদি
সৃজনশীলে আসে তাহলে 50-এর বাইনারি এইভাবে তোমাকে অঙ্কটা করে দেখাতে হবে। কিন্তু যদি এমসিকিউতে একটা অঙ্ক আসে 50-এর বাইনারি কত, তাহলে কিন্তু তোমাকে এত বড় করে অঙ্কটা করতে হবে না। তুমি একটু শর্টকাটে রেজাল্টটা কিন্তু বের করতে পারো। কিভাবে বের করবা? আমি যদি অঙ্কটা তোমাদেরকে ওই শর্টকাট নিয়মটা দেখাই, তাহলে তো এটা আমি আগে মিশাই ফেলি। আচ্ছা, 50 বাইনারি সংখ্যাতে আমার সংখ্যার পজিশন হচ্ছে, এটা হচ্ছে 1-এর ঘর, এটা হচ্ছে 2-এর ঘর, এটা হচ্ছে 4-এর ঘর, এটা হচ্ছে 8-এর ঘর, এটা হচ্ছে 16-এর ঘর। এই বিষয়টা কি? যেমন ধরো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি করি, প্রথম যে পজিশন সেটা হচ্ছে 1-এর ঘর, তারপর এটা হচ্ছে 10-এর মানে একক, দশক, শতক, হাজার। দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। হ্যাঁ, এই জন্য প্রথম যে পজিশন সেটা হচ্ছে 1-এর ঘর। এরপরে পরেরটা কি, যে প্রথম যে পজিশন এর 10 গুণ 10। তারপরে পজিশন কি হবে, যে এর আগে যে পজিশনটা ছিল তার সাথে 10 গুণ করলে যা হয় তাই, যেমন 10-কে 10 দিয়ে গুণ করলে 100 হয়। তারপরে পজিশনটা কি হবে, যে 100-কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়। এরপরে পজিশনটা কি হবে, 1000-কে 10 দিয়ে গুণ করলে 10,000 হবে। এইভাবে কিন্তু দশমিক সংখ্যার পজিশনটা এইভাবে লেখা হয়। আর বাইনারি সংখ্যার পজিশন কি, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 আমরা জানি। এজন্য প্রথম যে পজিশন সেটা হবে 1 দিয়ে শুরু করতে হবে। পরের পজিশনটা হবে এর পূর্বের মানে দ্বিগুণ, পূর্বে আছে 1, একে 2 দিয়ে গুণ করলে 2 হয়। তারপরে পজিশনটা হবে এর পূর্বের দ্বিগুণ, এর পূর্বে আছে 2, তাহলে 2-কে যদি 2 দিয়ে গুণ করি 4 হয়। তাহলে 4-কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। 8-কে 2 দিয়ে গুণ করলে 16 হয়। 16-র পরে যে পজিশন এটা হবে 16-কে 2 দিয়ে গুণ করলে 32। এরপরে পজিশন এটা হবে কি, 32-কে 2 দিয়ে গুণ করলে 64। এইভাবে কিন্তু এরপরে আরো যাবে, এরপরে পজিশন হবে 128। এখন আমার যে 50-এর বাইনারি বের করব। হ্যাঁ, এটা কিভাবে বের করব? আচ্ছা, বাইনারি বের করার জন্য আমরা 1 2 4 8 এইভাবে আমরা লিখব। লেখার পর আমাকে 50-এর বাইনারি বের করব, তাই না? তাহলে 50-এর বাইনারি বের করতে হলে আমি এখানে কত পর্যন্ত নিব? আমি তো 64-র পরে উপরে 1 দিতে পারি না। 64-র উপরে যদি 1 দেই তাহলে কত? এটা নিয়মটা হচ্ছে উপরের সাথে নিচেটা গুণ হয়। নিচে 64 আর উপরে 1 গুণ করলে কত হয়? 64 হয়ে গেল। তাহলে আমার সংখ্যাটা কি 50-এর চেয়ে বেশি হয়ে গেল, তাই না? তাহলে আমি 64 নিতে পারবো না। আমাকে নিতে হবে এই যে 32 পর্যন্ত যদি আসি তাই হবে। তাহলে 32-এর উপরে একটা 1 দিব। তাহলে আমার 50-এর মধ্যে আমি ধরো 32 নিয়ে নিলাম, আর বাকি থাকে কত? এই 50-এর মধ্যে 32 চলে গেলে আর বাকি থাকে 18। তাহলে এইখানে আমার 18 কি মিল করতে হবে। তাই 18-র আমি এখানে 1 দিতে পারি, তাই 16-কে নিয়ে নিলাম। তাই 18-র মধ্যে আমি 16-কে নিয়ে নিলাম, বাকি থাকে কত? 2। এখানে যদি আমি এখানে একটা 1 দেই তাহলে এখানে 2ও নিয়ে নিলাম। তাহলে এই বাকি যে আমার ঘরগুলো আছে সেখানে আমি 0 দিব। এখানে একটা 0 0 0। তাহলে আমার 50-এর বাইনারি কি হবে, যে 1 1 0 0 1 0। একটু আগে আমি তোমাদের ভাগ করে দেখিয়েছিলাম, সেই রেজাল্ট আর এই রেজাল্ট কিন্তু একই হবে। কিন্তু এইখানে কিন্তু তোমরা একটু শর্টকাটে খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবা। আচ্ছা, এই নিয়মটা তোমাদেরকে শেখানো হয়ে গেল। এখন আমাদের যে অঙ্ক আজকে আমরা করব, যে একটা বাইনারি সংখ্যাকে আমরা কি করব, অক্টাল সংখ্যায় রূপান্তর করব, এবং অক্টাল সংখ্যাকে আবার বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো দেখি, আমরা যদি লিখি যে বাইনারি, বাইনারি থেকে কি করব, অক্টাল। আচ্ছা, বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। আর অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। আচ্ছা, আমরা একটা বাইনারি সংখ্যা লিখি, ধরো 1 1 1 0 1 0। আচ্ছা, এই বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করার নিয়ম হচ্ছে, এই যে আমরা লাস্ট থেকে, হ্যাঁ, সর্বলাস্ট থেকে 3টা করে নেব, 1 2 3 নিলাম। এইভাবে আমরা মার্ক করব 1 2 3। এরপরে এখানে আছে কত? 2টা, 1 2। তাহলে আমরা এখানে এর বাম পাশে একটা 0 দিয়ে 3টা মিল করব আর কি। এখন ধরো এখানে 1 1 আছে, এখানে 2টা আছে, এখানে যদি একটা থাকতো
ধরো শুধু একটা যদি ওয়ান থাকতো তাহলে এর আগে আমরা দুইটা জিরো দিয়ে তিনটা মিল করতাম। হ্যাঁ, তাহলে যেহেতু দুইটা আছে আমরা একটা জিরো দিয়ে মিল করব। এখন এখানে আমরা জিরো কেন দেই? ধরো কোনো একটা সংখ্যার আগে যদি আমরা জিরো দেই তাহলে কিন্তু সেই সংখ্যার মান বাড়ে না। ধরো তোমার কাছে 50 আছে, এই 50-এর আগে যদি জিরো দাও তাহলে কি এই সংখ্যার মান বাড়বে? বাড়বে না। এজন্যই আমরা আগে জিরো দিতে পারি। কিন্তু এই 50-এর পরে কি তুমি জিরো দিতে পারবা? অবশ্যই দিতে পারবে না। দিলে কিন্তু এটা 500 হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জন্যই আমরা এই যে তিনটা করে নিব, এই দিক থেকে শুরু করব এবং এই দিকে যাব। আচ্ছা, এখন আমরা এখান থেকে নিচের দিকে এইভাবে একটা এরো এরো চিহ্ন দিব এবং এগুলার মান বসাবো। এই যে আমরা গ্রুপ করছি তিনটা করে, এখানে প্রত্যেকটার আমরা দশমিক মান বের করব আর কি। বের করে এখানে বসাই দেব। যেমন ধরো প্রথমে কি আছে, 101, 101, এটা একটা কি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর কিভাবে করে আমরা দেখছি গতকালকে, 2 দিয়ে গুণ করে পাওয়ার বসায় করতে হয়। এখানে আরেকটা নিয়ম তুমি শর্টকাটে করতে পারো, যে এর নিচে 1 দিবা, এর নিচে 2, এর নিচে কত 4। কারণ কি, বাইনারি সংখ্যার নিচে আমরা কিভাবে দিতে পারি পজিশনের মান, যে প্রথম পজিশন হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে আগেরটা 2 গুণ, তারপরটা হচ্ছে 2 গুণ, এইভাবে কিন্তু আমরা একটু আগে দেখলাম। তাহলে এখানে যে 101 নিচে আমরা এইভাবে দেব, প্রথমে 1 2 4। এখন এখানে যেটা জিরো সেটা আমরা এইভাবে কেটে দেবো আর কি। আর যেখানে 1 আছে এই 1 এর নিচের গুলা আমরা যোগ করে ফেলবো। মূলত নিয়মটা হচ্ছে এই 1 এবং এই 4 প্রথমে গুণ করব। 1 গুণন 4 সমান কত? 4। আর এটা আর এটা গুণ করব, 1 গুণন 1 সমান 1। তাহলে 4 আর 1 এই দুটাকে যোগ করলে কত হয়? 5। তাহলে 101 এর দশমিক সংখ্যা কত? 5। একইভাবে এখানে আবার যেহেতু 101 আছে তাহলে এটাও 5ই হবে। আর এখানে আছে কত? এখানে আছে 011। তাহলে আমরা দেখি 011, তাহলে এর দশমিক মান কত হবে? তাহলে এখানে আমরা 1 দেই, এখানে 2, এখানে কত 4। তাহলে 0 বরাবর এটাতে বাদ যাবে। আর এখানে কত 2, আর একে যোগ করলে কত 3। মূলত এই যে 1 আর 2 গুণ হবে 2 হবে, আর এই 1 আর 2, 1 আর 1 গুণ হলে 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত 3। তাহলে এটার মান হচ্ছে কত? এই যে 3। তাহলে 355 এটাই কিন্তু আমাদের নির্ণেয় অক্টাল সংখ্যা। আমরা এখন লিখতে পারি অতএব নির্ণেয় অক্টাল সংখ্যা 355। আমরা অবশ্যই ব্রেকেট দিয়ে এখানে 8 দিয়ে দেবো, মানে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। তাহলে আমরা প্রথমে কি করলাম, বাইনারি সংখ্যাকে অক্টাল করার নিয়মটা কি, যে বাইনারি সংখ্যাটা থাকবে সেটাকে আমরা তিনটা তিনটা করে গ্রুপ করব। প্রথমে এই যে এই তিনটা, পরে এই তিনটা, এইভাবে তিনটা করে গ্রুপ করে প্রত্যেকটা বাইনারির দশমিক মান আমরা বসাই দেবো নিচে, এইভাবে নিচের দিকে একটা এরো চিহ্ন দিয়ে আমরা দশমিক মানগুলো কি বসাই দেব। এখন 101 এর বাইনারি দশমিক কত? 5। তুমি যদি চাও যে 101 এর দশমিক মান কত 5 না, অন্যভাবেও বের করতে পারো। আমি যেভাবে গত ক্লাসে শিখিয়েছি তোমাদেরকে, গত ক্লাসে কি শিখিয়েছিলাম, যে বাইনারি সংখ্যাকে যখন দশমিক করতে যাবা, যেমন 101 বাইনারিকে দশমিক করতে হলে প্রত্যেকটাকে কি করতে হয়? 2 দিয়ে গুণ করতে হয়। কারণ কি, বাইনারি বেস হচ্ছে 2। তারপরে 0 গুণন 0 গুণন 2 প্লাস তারপরে 1 গুণন কত 2। তাহলে এর পাওয়ার হবে 0, এর পাওয়ার হবে 1, এর পাওয়ার হবে কত 2। যদি ক্যালকুলেশন করি এখানে কত 2 পাওয়ার 2 মানে 4 গুণন 1 সমান কত 4। তারপরে এখানে 0 গুণন 2 পাওয়ার 1, যেহেতু 0 গুণন অবস্থায় আছে তাহলে এর মান কত হবে? 0ই হবে। এখানে 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 গুণন 1 সমান 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। এখানে 2 এর পাওয়ার 0 মানে 1 গুণন 1, তাহলে এটা যোগ করলে কত হয়? 5 হয় না? এইভাবেও কিন্তু 5ই হবে। তুমি চাইলে এইভাবেও বের করতে পারো। এইভাবে বের করলে একটু সময় বেশি লাগবে। আর আমি যেটা তোমাকে একটু আগে দেখালাম যে 101 লেখলা, এটা বাইনারি সংখ্যা, তাহলে নিচের পজিশন কি 1,
এটা হবে 2, এটা হবে 4। তাহলে জিরোটা বাদ, আর এখানে উপরে এটা গুণ, 4 একে 4, আর এখানে গুণ 1 গুণের 1 সমান 1। তাহলে 4 আর 1 যোগ করলে কত? 5। তুমি এইভাবে দিয়ে দিবা। আশা করি একটা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কটা করতে পারবা। এখন আমি এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বিপরীতটা করব এখন, হ্যাঁ? এতক্ষণ করলাম কি, বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম, আর এখন অক্টাল সংখ্যাকে আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এই এরোটাকে যদি আমি করে দিই আর কি, এরকম করে দিলাম, ধরো অক্টালকে কি করব, বাইনারি করব, আর এটা ধরো বাদ দিয়ে দিলাম। একটা অক্টাল সংখ্যা লিখি, ধরো 7 6 5, এই একটা অক্টাল সংখ্যা। এটাকে আমাকে কি করতে হবে, বাইনারি করতে হবে। তাই নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা এইভাবে তীর টানবো। হুম, অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার নিয়ম হচ্ছে, আমরা এইভাবে তিনটা দাগ দিব, এখানে 1 2 4। প্রথমে 7 কে বাইনারি করি। 7 যদি এখানে বানাইতে চাই তাহলে কি করতে হবে, 4 আর 2 6 আর 1 7, তাই না? তাহলে 7 সমান 1 1 1। এরপরে 6, 6 সমান কি, আচ্ছা 6 আমরা যদি বানাইতে চাই তাহলে 6 সমান হচ্ছে, এই যে 4 তো নিতেই হবে, হ্যাঁ 4 নিলে আর 2 নিলাম, 6 হয়ে গেল না? 4 আর 2 6। তাহলে এখানে 1 তো দরকার নাই, এখানে কি দিব, একটা 0 দিয়ে দেব। তাহলে 1 1 0 সমান কত, 6, 1 1 0। এরপরে আছে 5, 5 সমান কি, 4 আর 1 5। আচ্ছা আমি আবার দেই, ধরো 1 2 4। অক্টাল সংখ্যাকে বাইনারি করতে হলে আমরা এইভাবে তিনটা দাগ দিব। তিনটা দাগ দিয়ে এই যে ডান থেকে এখানে 1 দিব, এখানে 2 দিব, এখানে 4 দিব। মানে মূলত এটা হচ্ছে, যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি, বাইনারির যেহেতু পজিশনাল ভ্যালু এইভাবে লেখা হয়, যে প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 4। তাহলে 5 কে যদি বাইনারি করি, এখানে কত লাগে, 5 বানাইতে গেলে এখানে 4 লাগে, আর এখানে কত 1 লাগে 5। তাহলে এটা 2 তো লাগে না, তাহলে 2 হচ্ছে 0। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 1 0 1 1। তাহলে আমরা লিখবো এখন, অতএব নির্ণেয় বাইনারি সংখ্যা, বা আমার যে সংখ্যাটা দেওয়া আছে 765 ব্র্যাকেট দিয়ে 8, এত এর বাইনারি সংখ্যা এইভাবে লিখে এখানে যা পাইছি সেটা দিয়ে দেব। 1 1 1, তারপরে 1 1 0, তারপরে 1 0 1, ব্র্যাকেট দিয়ে অবশ্যই এখানে 2 দিব, যেহেতু বাইনারি সংখ্যা আমরা পেলাম। তাহলে আমরা কি করলাম, বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করছি প্রথমে, পরে এবং অক্টালকে বাইনারিতে রূপান্তর করছি। এখন আমরা করব বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। হ্যাঁ, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার নিয়মটাও সহজ। আমরা বাইনারিকে যখন অক্টালে রূপান্তর করছি তখন 3টা করে নিছি না, এখন আমরা শুধু 4টা করে নিব। আমি এটা দেখালেই তোমরা বুঝতে পারবা। হেক্সাডেসিমাল, আচ্ছা ধরো আমার বাইনারিটা 1110, তারপরে 1101 1110, ধরো এটা দিলাম। বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে 4টা করে নিতে হবে, 1 2 3 4, এইভাবে লিখবা, গ্রুপ করবা। তারপরে এখানে আবার এইভাবে দাগ দিব, 1 2 3 4। তারপরে এখানে কত, 1 2 3 4। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, এইদিকে সবার লাস্টে এসে যদি 1 2 3 4টা না হয়, ধরো 3টা হয়ে গেল, তাহলে সবার বাম পাশে এইদিকে আমরা একটা জিরো দিয়ে কি করব, 4টা 4টা বানাবো আর কি। এখন এই প্রত্যেকটার আমরা মান বসিয়ে দিব। প্রত্যেকটা কি, এক একটা বাইনারি সংখ্যা, 0 1 1 1, এই 4টা, এই প্রত্যেক যে 4টা করে একটা গ্রুপ করলাম, 4টা বাইনারি ডিজিটের, এই প্রত্যেকটা গ্রুপকে আমরা কি করব এখন,
দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে এটাকে আমরা দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে পারি? আমরা প্রত্যেকটিকে 2 দিয়ে গুণ করে পাওয়ার বসিয়ে ক্যালকুলেশন করে কিন্তু করতে পারি। আর আরেকটা শর্টকাট হচ্ছে যে আমরা এখানে 4টা দাগ দিব, 1 2 4, এবং এখানে 1 2 4 8। অক্টালের ক্ষেত্রে আমরা 3টা দাগ দিয়েছিলাম, লিখেছিলাম 1 2 4, কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে মানে বাইনারি থেকে হেক্সা করার সময় যেহেতু আমরা 4টা করে গ্রুপ করছি, তাই এখানে আমরা 4টা ঘর দিতে হবে, এবং 1 2 4 4 দ্বিগুণে কত 8 এইভাবে। তাহলে এখন উপরের সংখ্যাটা বসাই দেই, 1, যে এখানে 1 1 1 0, তাহলে এটাকে আমি এখানে বসাবো এটার উপরে হুবহু 1 1 1 0। এখন যেটা 0 সেটা আমার বাদ যাবে, কাটা যাবে, হ্যাঁ কাটা যাবে। আর যেসব অঙ্কের উপর 1 আছে, যেমন ধরো 8 এর উপর 1, 4 এর উপর 1, 3, এখানে 2 এর উপর 1, তাহলে সেগুলোকে কি করব আমরা? মূলত নিয়মটা হচ্ছে উপরের 1 এর সাথে এই নিচেরটা গুণ হবে, উপরের 1 এর সাথে নিচেরটা গুণ হবে তারপর যোগ হবে। তাহলে 8 গুণন, যে 1 গুণন 8 সমান কত? 8 প্লাস, যে 1 গুণন 4 সমান কত? 4 প্লাস 1 গুণন 2 সমান কত? 2, যোগ করলে কত হয়? 14 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 14 লিখবো। এতে 14 পেয়েছিলাম, এখানে আমরা 14 লিখলাম। এরপরে কি আছে এখানে? 1 1 0 1, তাই না? তাহলে আমরা 1 1 0 1টা লিখি, 1 1 0 1, জিরোটা বাদ। তাহলে এখানে এগুলা গুণ করে যোগ করলে কি হবে? 8 প্লাস 4 12, আর একে কত? 13। তাহলে এর মান কত হবে? 13 হবে। তাহলে এটা আমরা লিখে ফেলি 13। এরপরে এটা কত হবে? 1 1 1 0। আচ্ছা, প্রথম এটে আর এটা তো মিলে গেছে, প্রথম আর লাস্টেরটা মিলে গেছে। যদি না মিলতো তাহলে আমরা অবশ্যই বের করতাম, যেহেতু মিলে গেছে। তাহলে 1 1 1 0 এর মান কত? 14ই হবে। তাহলে এখানে আমরা 14টা লিখে দিই। এখন এটি হচ্ছে আমাদের নির্ণয়গত হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে কি করলাম? বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে কিন্তু রূপান্তর করা হয়ে গেল। এখন এটা লেখার সময় আমাদের কি একটু অন্যভাবে লিখতে হবে। যেমন ধরো আমরা কি পাইলাম? 14 13 14 পাইলাম না? এখন আমরা যদি এটাকে লিখে দেই যে 14 13 14, তাহলে অঙ্কটা কি হয়ে গেল? এখানে আমরা যদিও এখানে 3টা সংখ্যা, তাই না? কিন্তু এখানে লেখলে কি 1 2 3 4 5 6টা হয়ে গেল না? এখন বোঝা তো যাচ্ছে না যে কোনটার সাথে কোনটার গ্রুপ। যেমন যদি এমন হয়তো যে 14 একটা হাইপেন দিলাম, তাহলে বোঝা যায় তো 14 একটা, 13 আরেকটা, ঠিক না? কিন্তু হাইপেন তো দেয়া যায় না। হাইপেন যদি না দেই তাহলে কি হবে? এটা তো কোনটার সাথে কোনটা মিল বোঝা তো যাচ্ছে না। যদি কেউ মনে করে এখানে একটা হাইপেন আছে, তারপরে কি এইখানে আরেকটা হাইপেন আছে, তাহলে সংখ্যাটা তো ঠিক অরিজিনাল কিভাবে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যাকে লেখার সময় যে নিয়মটা হচ্ছে, হেক্সাডেসিমালের বেস কত? 16। 16 হচ্ছে 0 থেকে আমি বলছিলাম এইভাবে 15 পর্যন্ত, তাই না? 0 থেকে 15 পর্যন্ত কয়টা অঙ্ক? 16টা। 1 থেকে 15 পর্যন্ত 15, আর 0 যদি একটা হয় 16টা। এটার নিয়ম হচ্ছে লেখা যে প্রথমে আমরা 0 1 এইভাবে 9 পর্যন্ত লিখবো। এরপরে যখন 10 লিখতে হবে তখন আমরা 10 না লিখে কি লিখবো? এ লিখবো আর কি, হ্যাঁ। তারপরে বি লিখবো, সি লিখবো, ডি লিখবো, ই লিখবো, এফ লিখবো। তাহলে এ সমান কত? এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, আর এফ সমান কত? 15। যেহেতু 0 থেকে 15 পর্যন্ত, তাই এইভাবে লিখতে হবে। তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, 9 এর পরে 10-এর জায়গায় কি লিখবো? এ লিখবো, হ্যাঁ। এ কোথা থেকে শুরু? 10 থেকে শুরু। যে এ থেকেই 10কে এ লেখা হইলো কেন? লেখা হয়েছে এই জন্য, যখন আমার 10 দুইটা ডিজিট মিলে একটা অঙ্ক হয়েছে, তখন এই দুইটা ডিজিটকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করার জন্য আমরা এ লিখছি।
আর নয়কে কিন্তু নয় লিখতে হবে। এরপরে বি, মানে 11 জায়গায় বি, 12 জায়গায় সি, এইভাবে সিরিয়ালি 15 জায়গায় কত এফ। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমাদের যে অঙ্কটা পাইছিলাম সেটা কত, যে 14, 13, আবার 14, হ্যাঁ। তাহলে 14 সমান কি সি, 13 সমান কত বি, আর 14 সমান কত সি। না, আমি একটু ভুল লিখে ফেলছি। 14 সমান হবে ই হবে আর কি, 14 সমান ই। আর 13 এটা হচ্ছে ডি, 14 সমান 14 সমান হচ্ছে ই। আচ্ছা, যাই হোক, তোমাদেরও এটা লেখার সময় উল্টাপাল্টা আসবে যে 14 ই নাকি ডি নাকি সি। এটা তোমরা কি করবে, অঙ্ক করার সময় প্রথমেই লিখে ফেলবা যে সিরিয়ালি, যে এ সমান কত 10, হুম। এটা সিরিয়ালি লিখে ফেলবা, তাহলে কিন্তু উল্টাপাল্টা বাজবে। বি সমান কত 11, সি সমান কত 12, ডি সমান কত, এক এক করে আর কি বাড়বে 13, এইভাবে লিখে ফেলবা, তাহলে এটা আর ভুল হবে না। তাহলে আমরা কি পেলাম, আমার এই যে আমার বাইনারি সংখ্যা এত, এর হেক্সাডেসিমাল সংখ্যা কি হইলো তাহলে, ই ডি ই। এখানে ব্রেকেট দিবা, ব্রেকেট দিয়ে এখানে 16 দিয়ে দিবা, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত 16। তাহলে আমরা এখানে কি করলাম, বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা এখানে শিখে ফেললাম। এখন একটা হেক্সাডেসিমালকে কিভাবে আবার বাইনারি করতে হয় সেটা আমরা দেখব। ধরো আমার কাছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে 1 0 এ বি। হেক্সাডেসিমালে কি বেস যেহেতু 16, 0 থেকে 15 পর্যন্ত লিখতে পারি। এখানে এ হচ্ছে 10 আর বি হচ্ছে কত 11। এটাকে এখন কি করতেছি, হেক্সা থেকে বাইনারি করতেছি। হেক্সা থেকে বাইনারি করলে আমরা কি করছিলাম, অক্টালকে বাইনারি করছিলাম না, এইভাবে দাগ দিয়ে প্রত্যেক অক্টালকে বাইনারি করার নিয়ম কিন্তু এইভাবে আমরা দেখছিলাম, এখানে তীর চিহ্ন দিয়ে, তাই না। এখন আমরা হেক্সাকে বাইনারি করব। হেক্সাকে বাইনারি করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা ডিজিটের আমরা বাইনারি বের করব। এখানে নিয়মটা হচ্ছে 1 2 3 4, 1 2 4 8, 4টা ঘর দিব। 4টা ঘর দিয়ে হেক্সাকে বাইনারি করতে হলে 4টা ঘর দিতে হবে এবং 1 2 4 8 লিখতে হবে। এখন বি এর মান কত, বি এর মান কিন্তু 11। 11 বানানোর জন্য কি করতে হবে, 8 2 10 আর 11, তাই না। এর দরকার নাই, এখানে 0 হবে। তাহলে বি এর বাইনারি মান হচ্ছে 1 0 1 1। এরপর এ সমান কত, এ সমান হচ্ছে 10। 10 এর জন্য কি লাগবে, 10 এর জন্য লাগবে আমাদের এখানে 8 আর 2 10। তাহলে এটা আর এটা দরকার নেই। তাহলে 10 এর বাইনারি কত 1 0 1 0। এখন 0 0 এর বাইনারি কত, 0 এর বাইনারি হবে 4টা 0। যেমন ধরো 1 2 4 0 যদি বানাইতে হয় তাহলে তুমি কোনো জায়গায় কি 1 দিতে পারবা, দিতে পারবা না। যেখানে 1 দিবা সেখানে তো একটা মান হয়ে যাবে। তাহলে 0 এর বাইনারি হবে এখানে 4টা 0 দিবা। তাহলে কি হয়, 0 গুণন 8 0, 0 গুণন 4 0, 0 গুণন 2 0, 0 গুণন 1 0, সবটিকে যোগ করলে কি 0 হয়। বিষয়টা হলো এমন। তাহলে হেক্সাডেসিমাল ক্ষেত্রে হেক্সাডেসিমালের 0কে বাইনারি করার জন্য 4টা 0 এইভাবে দিতে হবে। এখন 1 এর বাইনারি কত, 1 এর বাইনারি করার সময় দেও 1 2 4 8। 1 এর বাইনারি করার জন্য 1 নিয়ে গেলা, আর তো কিছু দরকার নেই, তাহলে এগুলো কি 0 হবে। তাহলে 0 0 0 1, এটা হচ্ছে কি 1 এর বাইনারি।
ওয়ানের বাইনারি 3টা জিরো, তারপরে ওয়ান। তাহলে আমরা লিখবো নির্ণেয় বাইনারি সংখ্যা, মানে হেক্সাডেসিমাল থেকে যে বাইনারি সংখ্যা সেটা এখানে যে সংখ্যাটা পাইছি সেটা লিখে দিব। লিখে ধরো এখানে লিখলাম যা পাইলাম, ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দেব। এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। তো এইখানে আমি কি অঙ্ক করছি, প্রথমে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করছি, বাইনারি থেকে অক্টাল করছি, পরে আবার অক্টাল থেকে বাইনারি করছি, তারপরে এখন আবার কি বাইনারি থেকে হ্যাক্সা করছি, আবার হ্যাক্সা থেকে বাইনারি করছি। তো তোমরা অঙ্কটা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো অঙ্কটা আবার দেখবা, বারবার দেখবা এবং বোঝার চেষ্টা করবা। আশা করি তোমরা বুঝতে পারবা। এরপরে আমাদের বাকি থাকলো, কি বাকি থাকলো, আমরা বাইনারি থেকে কি করলাম, অক্টালে রূপান্তর করছি, বাইনারি থেকে কি অক্টালে রূপান্তর করছি, এরপর এই অক্টাল থেকে আবার কি বাইনারিতে রূপান্তর করছি, এরপর কি করছি, বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করছি, এরপর এই হেক্সাডেসিমালকে আবার কি বাইনারিতে রূপান্তর করছি। এখন আমাদের একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে এই অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করা এবং এই হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর করা। এই রূপান্তরটা দেখলে কিন্তু আমাদের এই কনভার্সন রূপান্তরের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তাই আমি আজকের ক্লাসটা লম্বা করব না, আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই অক্টালকে হেক্সাডেসিমাল করব এবং হেক্সাকে অক্টাল করব। এই অক্টালকে হেক্সা করতে হলে আমরা আজকে যে অঙ্কগুলো করছি সেগুলা তোমাকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। সেগুলো তুমি যদি না পারো তাহলে কিন্তু এই অক্টালকে হেক্সা করতে পারবে না। তে তোমরা ভিডিওটা দেখো এবং প্র্যাকটিস করো বারবার। আশা করি তাহলেই তোমরা অঙ্কটা বুঝতে পারবা। ধন্যবাদ।